আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই সুস্থ আছেন। রাজনীতির এক অদ্ভুত গোলকধাঁধায় আমরা দাঁড়িয়ে আছি। যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কোনো নাটকীয়তার জন্ম দিচ্ছে। আপনারা জানেন আগামী ১২ই মার্চ আমাদের নতুন সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। এই দিনটি কেন গুরুত্বপূর্ণ? কেন এই দিনটিকে ঘিরে এখন চারিদিকে এত গুঞ্জন এবং এত ব্যাপক পরিমাণে কানাঘুষা? তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া অগণিত সিদ্ধান্ত এখন এক বিশাল আইনি চ্যালেঞ্জের মুখে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তবে দেখব এই স্বল্প সময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১৩৩টি অধ্যাদেশ কিন্তু জারি করেছে। সংখ্যাটা কিন্তু ছোটখাটো নয়, বরং প্রতি ৪ দিনে একটি করে অধ্যাদেশ জারির এক বিশ্ব রেকর্ড বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে এই পাহাড় সম অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কি? আমাদের দেশের সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে যদি এই অধ্যাদেশগুলো আইনে পরিণত করা না হয় তবে সেগুলো কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এখন আপনারা হয়তোবা ভাবতে পারেন বিএনপি সরকার তো ক্ষমতায় আছে, তারা কি এগুলো পাশ করবে না? এখানেই হচ্ছে আসল মারপ্যাচ। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে তা কিন্তু ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের জন্য খুব একটা শুভকর নয়। শোনা যাচ্ছে বিএনপি সরকার এই ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই সংসদে তুলতেই চায় না। তারা নাকি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করছে যে ঠিক কোনগুলো তাদের রাষ্ট্র পরিচালনার জন্য একান্তই প্রয়োজন। বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য যে ২-৪টি সিদ্ধান্ত না নিলেই নয়, কেবল সেগুলোই হয়তো আলোর মুখ দেখবে। কিন্তু বাকি শতাধিক অধ্যাদেশ সেগুলো কিন্তু বাতিলের খাতায় চলে যাওয়ার পথেই হাঁটছে। এখানে একটা গাণিতিক হিসাবও কিন্তু আছে। ৩০ দিনে ১৩৩টি অধ্যাদেশ পাশ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় ৪ থেকে ৫টি করে অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা ও পাশ করতে হবে। আপনারা কি মনে করেন এটা বাস্তবসম্মত? সংসদ তো আর কোনো ফ্যাক্টরি নয় যে বোতাম চিপলেই আইন বের হয়ে আসবে। সেখানে আলোচনা হবে, বিতর্ক হবে, কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার মতো সময় বা মানসিকতা কোনোটাই হয়তো বর্তমান সরকারের নেই। ব্যাপারটা আরো একটু গভীরে গিয়ে চিন্তা করলে ভালো হয়। যখন কোনো অধ্যাদেশ সংসদ অনুমোদন দেয় না তখন তার আইনি ভিত্তি একদম নড়বড়ে হয়ে যায়। অতীতে কিন্তু আমরা বহুবার দেখেছি এরশাদ সরকারের আমলে জারি করা অনেক অধ্যাদেশ আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং পরে সেগুলো বাতিল হয়ে গিয়েছিল। কলার খোসা ছড়ানোর সেই বিখ্যাত গল্পের মতো একবার যদি আপনি খোসা ছাড়িয়ে ফেলেন সেটা কিন্তু কোনোভাবেই আর জোড়া লাগানো সম্ভব নয়। কিন্তু আইনি প্রক্রিয়ায় এই খোসা ছাড়ানো বা সিদ্ধান্ত বাস্তবায়ন যদি সংবিধান বহির্ভূত হয় তবে তার দায়ভার কে নেবে? ডক্টর ইউনূসের সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে যেগুলো হয়তো সময়ে প্রয়োজনীয় ছিল, কিন্তু সেগুলোর আইনি ভিত্তি নিয়ে কিন্তু আগে থেকে প্রশ্ন ছিল। যেমন ধরুন গণভোটের অধ্যাদেশ কিংবা জুলাই সনদ বাস্তবায়নের মতো স্পর্শকাতর বিষয়গুলো। বিএনপি সরকার যদি এগুলো সংসদে না তোলে তবে কিন্তু এই সিদ্ধান্তগুলো একেবারে বেআইনি হয়ে পড়বে, আর তখনই কিন্তু শুরু হবে আসল মহাবিপদ। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন যে এখন থেকেই কিন্তু অনেক হুমকি ধমকি দেখা যাচ্ছে। কেউ বলছেন রাষ্ট্রদ্রোহী মামলা করবেন, কেউ বলছেন সংবিধান লঙ্ঘনের দায়ে আদালতে যাবেন। এই ৩০ দিনের মেয়াদ পার হওয়ার পর যখন অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে তখন কিন্তু ডক্টর ইউনূস এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা হতে পারে। কিন্তু এই পরিস্থিতির জন্য কি কেবল অন্তর্বর্তীকালীন সরকারই দায়ী, নাকি ক্ষমতার পালাবদলে এটা এক স্বাভাবিক পরিণতি? দেখুন রাজনীতিতে যখন নতুন কেউ আসে তারা কিন্তু
পুরনোদের দায়ভার কাঁধে নিতে চায় না। বিএনপি হয়তো ভাবছে কেন তারা অন্যের নেয়া সিদ্ধান্তের দায়ভার নেবে, বিশেষ করে এমন কিছু সিদ্ধান্ত যা হয়তো তাদের রাজনৈতিক দর্শনের সাথে ঠিক একেবারেই খাপ খায় না কিংবা মিলে না। কিন্তু এখানে একটি বিষয় আমাদের পরিষ্কারভাবে আসলে বোঝা দরকার। একটি দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করে তখন অনেক সিদ্ধান্ত কিন্তু তড়িঘড়ি করে নিতে হয়। তবে সেই সিদ্ধান্তগুলোর যদি কোনো দীর্ঘমেয়াদী আইনি সুরক্ষা না থাকে তবে তা কিন্তু হিতে বিপরীত হতে পারে। ডক্টর ইউনূস হয়তো চেয়েছিলেন দ্রুত কিছু পরিবর্তন আনতে, কিন্তু সংসদের অনুমোদন ছাড়া সেই পরিবর্তনগুলো কিন্তু চিরস্থায়ী নয়। আর এই আইনি শূন্যতার সুযোগ নিয়ে কিন্তু অনেকেই এখন পথ পেতে আছে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি তবে দেখব যে এই ১৩৩টি অধ্যাদেশ কেবল কাগজ নয়, এর সাথে জড়িত দেশের শাসন ব্যবস্থা, প্রশাসন এবং অসংখ্য মানুষের ভাগ্য। কিন্তু রাজনীতির এই পাশা খেলায় ভাগ্যটা এখন কার দিকে হেলে পড়বে সেটাই কিন্তু মুখ্য দেখার বিষয়। অনেকেই প্রশ্ন করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ভূমিকা এখানে কি হবে, যিনি কিনা শেখ হাসিনার সময়ে নিযুক্ত ছিলেন। তিনি এখন বিএনপির সরকারের আমলে সংসদে গিয়ে ভাষণ দেবেন। সেই ভাষণে তিনি কি ডক্টর ইউনূস সরকারের প্রশংসা করবেন নাকি বর্তমান সরকারের সুরে কথা বলবেন? ভাষণটা আসলে সরকার লিখে দেয়, তিনি কেবল তা পাঠ করেন। কিন্তু তার মুখ দিয়ে যদি ফ্যাসিস্ট বা স্বৈরাচারীর মতো শব্দগুলো বের হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নতুন বিতর্কের ঝড় উঠবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এসব আলোচনার ঊর্ধ্বে যে সত্যটি আজ বড় হয়ে দেখা দিচ্ছে তা হলো ডক্টর ইউনূস সরকারের নেয়া সিদ্ধান্তগুলো এখন এক চরম দুর্যোগের মুখে। সুপ্রিয় দর্শক, আপনারা আসলে কি মনে করেন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাওয়াটা দেশের জন্য ভালো হবে নাকি এটি একটি আইনি বিশৃঙ্খলা তৈরি করবে? রাজনীতিতে কিন্তু শেষ বলে কোনো কথা নেই। আজ যা বৈধ কাল তা অবৈধ হয়ে যেতেই পারে। কিন্তু এই যে এক বিশাল অনিশ্চয়তা তাকে আমাদের অর্থনীতির উপর প্রভাব ফেলবে না? বিএনপি সরকার কেবল অর্থনৈতিক প্রয়োজনীয়তা ছাড়া অন্য কিছুতে কিন্তু আগ্রহী নয়। এই বার্তাটি কিন্তু ডক্টর ইউনূস শিবিরের জন্য বড় একটি ধাক্কা। আমরা হয়তো দেখব আগামী কয়েক মাসের মধ্যে একের পর এক মামলা হচ্ছে, আদালত পালা সরগম থাকছে। আর এর সবকিছুই কিন্তু শুরু হবে ওই ১২ই মার্চের প্রথম অধিবেশনের পর থেকে, ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর। আসলে ক্ষমতার মোহ বা পরিবর্তন যাই বলি না কেন দিন শেষে আইন এবং সংবিধানের কাছে কিন্তু সবাইকে ফিরতে হয়। কিন্তু সংবিধানকে পাশ কাটিয়ে বা অগ্রাহ্য করে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তা কিন্তু শেষে বুমেরাং হয়ে ফিরে আসে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা হয়তো ভেবেছিলেন এই অধ্যাদেশ গুলোই তাদের রক্ষা কবচ হবে। কিন্তু সংসদীয় রাজনীতিতে সেই কবচ যে কতটুকু ভঙ্গুর তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বিএনপি সরকার হয়তো চাইছে নিজেদের দায়মুক্ত রাখতে, আর সেই লক্ষ্যেই তারা হয়তো বেশিরভাগ অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার পথে ঠেলে দিচ্ছে। কিন্তু এর ফলে যে আইনি জটিলতা তৈরি হবে তা সামাল দেওয়ার সক্ষমতা কি আদৌ আমাদের আছে? দেখুন, আজকের এই আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো আমাদের রাজনীতির গতিপথটা ঠিক কোন দিকে যাচ্ছে তা একটু তলিয়ে দেখা। আমরা প্রায় কিন্তু উপরের চাকচিক্য দেখি, কিন্তু পেছনের আইনি মারপ্যাচগুলো এড়িয়ে যায়। কিন্তু এই মারপ্যাচই হচ্ছে আসল নির্ধারক, যা নির্ধারণ করে দেয় আগামী দিনের রাজনীতি। ডক্টর ইউনূস কি পারবেন এই আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি রাজনৈতিক মেরুকরণে তিনি একাই পড়ে যাবেন? প্রশ্নগুলো কিন্তু অনেক, আর সময় খুবই কম। তবে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আগামী কয়েকটা সপ্তাহ, কারণ এই কয়েকটা সপ্তাহে কিন্তু ঠিক করে দেবে বাংলাদেশের রাজনীতির পরবর্তী কয়েক বছরের রূপরেখা। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
এই যে বিশাল সংখ্যক অধ্যাদেশ বাতিলের পথে, একে কি আপনারা ন্যায় বিচার মনে করেন নাকি প্রতিহিংসার রাজনীতি? আমরা চাইবো একটি সুন্দর এবং সুস্থ বিতর্ক গড়ে উঠুক। আজকে আর কথা বাড়াবো না। আগামীতে হয়তো নতুন কোনো মোড় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।